আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমি এটা কি বললাম। শেখ হাসিনা ছাড়া 1, 2, 3 সব বাদ। এটা কেন বলছি আর 1, 2, 3 বলতে আসলে কি বুঝাচ্ছি সেটাই আপনাদেরকে একটু এক্সপ্লেইন করলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, এই মুহূর্তে আমাদের এই দলকে যদি আবার সে আগের পজিশনে নিতে হয় তাহলে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। এইটা যারা চিন্তা করে বা যারা স্বপ্নেও দেখে তারা স্বপ্নেই বিভোর থাকবে, কোনো কাজ হবে না। নেত্রী নেত্রীর জায়গায় থাকবে, নেত্রীর জায়গায় দ্বিতীয় কেউ আসবে না। তবে নেত্রীর পেছনে, মানে নেত্রীর পরে, সরি তো নেত্রীর পেছনে না, নেত্রীর পরে ফার্স্ট সিরিয়াল লাইন, মানে এখন যারা ফ্রন্ট লাইন আছে নেতারা, ফ্রন্ট লাইন বলতে আবার এখন যারা ওই যে তৃণমূল কর্মীরা রাস্তায় মিছিল করছে তাদের কথা বলছি না ভাই, মাপ চাই, তোরা আমার আবার ভুল বুঝিস না। নেতারা, যেই সমস্ত নেতারা এতদিন গত 17 বছর যারা ফ্রন্ট লাইন, মানে নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে যারা ছিল, যে কেন্দ্রীয় কমিটির বিশাল বিশাল ছবি সর্বস্ব নেতারা ছিলেন, তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, এগুলো সবগুলোরে একটু আউট করেন। তো এইভাবেও যদি না বুঝছেন আপনারা, তাহলে আরো পরিষ্কার করে বলছি, ধরেন একটা সংগঠনে আপনার সভাপতি আছে, সভাপতির পরে কে আছে? সভাপতির পরে সহসভাপতি আছে, সহসভাপতির পরে কে আছে? সেক্রেটারি আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন, এই 3 লাইন টোটালি আউট করেন। আউট করে এইবার এদের আউট করে কি করবেন? এদের আউট করে কি একদম ফালাই দিব, বঙ্গোপসাগরের ভাষা দিব? না 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 না, ওইটা বলছি না। এদের আউট করে সবাইরে প্রয়োজন উপদেষ্টা পরিষদে নেন বা সাইড দিয়ে আরেকটা কিছু করে ওইটাতে বসান, কিন্তু মেইন স্ট্রিম থেকে এদেরকে একটু আউট করেন। আউট করে নতুন কিছু ইয়াং পোলাপাইন আনেন। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ছাত্রলীগের 25-এর ভেতরে যারা আছে, 27-এ যায় না, 25-এর ভেতরে পোলাপাইন ছাত্রলীগ দেন। যুবলীগ 40-এর উপরে কাউরে যাওয়ার দরকার নেই, 40-এর উপরে যুবলীগও হবে না, আনেন তাদের। আওয়ামী লীগ 40-এর পরে, মানে 45, 47, 48, 50 এদের আনেন আওয়ামী লীগে, কাম ঘটবে। কারণ কিন্তু যাদের আনবেন একটু চেক করেন, যেটা এখন আর ডিজিএফআই এনএসআই এদের দিয়ে তো আর কমিটি করাইতে পারবেন না, কারণ এদের কোনো, এরা আপনাদের কিছু দিবে না। এখন আপনারা খেয়াল করেন যে কে কোথায় কিভাবে আছে। প্রয়োজনের নাম প্রকাশের আগে একটু আগে প্রচার করে দেন, অমুক অমুক জায়গায় দিচ্ছি, তাইলে পেয়ে যাবেন খেলা, যে আসলে কে কি, কারা আসলে ওই যে হঠাৎ করে ফেসবুকে আসছে, বা কারা ওই যে এতদিন চেহারা লুকাইয়া, পুরুষ হইয়া মহিলার চেহারা দিয়া, ফুল পাখি কবুতরের চেহারা দিয়া আপনারে ফেসবুক চালাইছে, আর এখন হঠাৎ করে যখন বুঝছে যে না নেতা হওয়া যাবে, মনে হয় এই ফেক আইডি, মানে বট আইডি গুলা কিনা কিনা নিজেদের ছবি দিয়ে আমরা প্রচার করেছিলাম, আমরা ইফতার করেছিলাম, আমরা ঈদের পরদিন মিলাদ করেছিলাম, ওগুলোরে বাদ দেন। বাদ দিয়ে আসলে অরিজিন যারা খাটতেছে, খাটতে পারবে, যারা ফাইট দিতে পারবে রাস্তায় দাঁড়ায়, ওই সমস্ত ভাইগুলোর আইনা নেতৃত্ব আনেন। এবং এইটার লিমিট 3 থেকে 6 মাস রাখেন, সর্বোচ্চ 3 থেকে 6 মাস। যে দেখেন যে এর আসল কার্যক্রম কি করতে পারতেছে। যদি দেখেন যে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে কিচ্ছু করতে পারতেছে না, শুধু ওই কিছু হঠাৎ হঠাৎ ছবি দেওয়া ছাড়া, যে বৈঠক করছি আমরা অমুক জায়গায়, তো ওদের বলেন, বলো আব্বা তোমরা আবার যাও গা, তোমরা সম্মানের সহিত যাও, আমরা অন্য গ্রুপ দেখি। তার কারণটা এটা সকলেই জানেন। যখন যুদ্ধের ময়দানে খালি ওই যে অমুক মেজর জেনারেল, ওনার অনেক অভিজ্ঞতা থেকে এসে হয়েছেন, ওনার দিয়ে কাম হবে না। কারণ হচ্ছে যে ওই মেজর জেনারেল হয়তো কামান চালানো জানতেন, কিন্তু এখন এমন এমন সৈনিক আছে যারা ড্রোন চালানো জানে, তাদের আনতে হইব। কারণ হচ্ছে যে কামান বহুত ব্যাকডেট হয়ে গেছে, ড্রোন চালায় কেমনে এইটা জানতে হইব। ড্রোন, একটা ড্রোন চালানোর মতন সৈনিকও যদি ড্রোন চালাতে চান, তারাই না বসান, সে চালাই দিবে। চিন্তা করতে হবে এখন এইটা, যে আমরা কি চাই, তৃণমূল কিভাবে এই সংগঠনটাকে আগায় নিতে চায়, সেইটার উপর বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের জন্য প্রচন্ডভাবে ওয়েট করতেছে, কিন্তু সেই পলাতক নেতাদেরকে নিয়ে না।
সেই পলাতক নেতাদের পকেট কমিটি দিয়েও চাচ্ছে না, তারা চাচ্ছে আসলে ফ্রেশ কিছু পোলাপাইন উঠুক। যেন আমি 4-5টা বোনরে চিনি যাদেরকে আমি এখনো সেলুট দিই, তার মধ্যে একটা আছে কি জানি, একটা ফেসবুক চালায় দেশি, আর একটা আছে কি জানি ফারজানা না জানি কি একটা নাম ওইটা, আরো 2-3টা বোন আছে যেমন দেশি, প্রচন্ড মুখ খারাপ করতে পারে। তারা ফারজানা যেটা আছে সেটা যেমন বলে কিরেন নটির লাল বদরের মাগি ভাগি এইভাবে কথা বলে। এদের দরকার, এদের কেন দরকার জানেন? এই জেনজি প্রজন্ম গালি ছাড়া সাউয়ামা ছাড়া বুঝে না। আর এই যে আমাদের যেসব নেতারা আছেন বা আমাদের মতো বয়স্ক যারা, তারা এখন গালি দিতে আমরা একটু লজ্জা বোধ করি, কিন্তু আমাদের মাথায় এইটাই ঢুকতেছে না যে জেনজি প্রজন্মরে, গাইলের প্রজন্মরে গাইল দিয়েই করতে হয়। লাতো কা ভূত বাতো মে নেহি মানতা, এটা হচ্ছে যে কথা। যেই সমস্ত পোলাপাইন শিক্ষকদের গলায় জুতার মালা দিতে হয়, তাদেরকে ঠেকাইতে হলে আমাদের এমন পাবলিক জোগাড় করতে হবে যারা তাদের বাপমার গলায় জুতা দিতে পারবে। সুতরাং এই বোনগুলোর মতন যারা গালাগালি করে, যেসব ভাইয়েরা বোনেরা টোটাল গালাগালি করতে পারে, এইসব লোকগুলোর দরকার, এদের প্রোভাইড করা দরকার। কারণ এই প্রজন্ম এখন গাইল ছাড়া বুঝে না। আপনি গাইল দিতে না পারলে মার্কেটে আপনার দাম নাই। আপনি যতই সহি শুদ্ধ শুষ্ক ভাষায় কথা বলেন, লাভ নাই। ওই যে দেখেন না পিনাকি গাইল দেয়, ওটা ভালো লাগে, মানুষে খায়। গাইলবাজ দরকার এখন আমাদের, গলাবাজের দরকার নেই, অরিজিন গাইলবাজ ফাইটারের দরকার। এই বনগুলা থেকে শিক্ষা নেন, অরিজিন ফাইটার দরকার, যারা সাহস করে আইসা ইফতার পার্টির নামে 5 স্টার হোটেলে বসে না খাইয়া যারা রাস্তায় মিছিল করছিল, যারা ইফতার নিয়ে দিছিল, এই লোকগুলোর দরকার। যেই সমস্ত ভাইগুলা জীবনের মায়া থাকার পরেও বাপ মা ভাই বোন ছাইরা নিজ এলাকায় না থাকা পার্শ্ববর্তী এলাকায় থাকছে, আবার যে কোনো সময় দরকার হয়েছে মিছিল মিটিং করতে আসছে, তাদেরকে দরকার। তাদেরকে তুলে আনতে হবে, তাদেরকে খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা যদি আনতে পারেন, দল দাঁড়ায় যাবে 6 মাসের ভিতরে। কারণ এখন ওই টেস্ট ম্যাচ শেষ, ঈদের পরে আন্দোলন শেষ, কোরবানির আগে আন্দোলন শেষ, একটু বসনা ইনুস ভাই গেলে আন্দোলন শেষ, এরপরে আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমাদের আন্দোলন শেষ, এইসব দিন শেষ। একসময় আমরা যেগুলো নিয়ে হাসতাম যে বিএনপি ডাকছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, মনে আছে রিজবি দানা নাই আবাসিক বিএনপি নেতা বলতেন না হাসাহাসি করে? ওই বেটার মতো লোকগুলো দরকার, যারা আবাসিক, যারা দলের কার্যালয়ে শুইয়া, ঘরে শুইয়া, রাস্তায় শুইয়া একলা নেমে গেছে, এই সমস্ত লোকগুলোর দরকার। এই ধরনের লোকই দরকার। আর এই ধরনের লোক আওয়ামী লীগে গত 17 বছরে তৈরি হয় নাই, সব হাইব্রিড তৈরি হয়েছে। সুতরাং এগুলোরে বাদ দেন, বাদ দেন মানে সাইড লাইনে ফেলান না, এদের সবাইকে সাইড লাইন ফেলান। আওয়ামী লীগের কত হাজার হাজার উপকমিটি আছে, ওই কমিটি আছে, সেই কমিটি আছে, সেগুলোতে নেতা বানায় রাখেন। যাও বাবা তোমরা ওইখানে নেতা হও, কিন্তু মূল ফাইটে আপনারা হইয়েন না, মূল ফাইটে আপনারা হইয়েন না। মূল ফাইটে ওই যে যারা ড্রোন চালাইতে পারবে, বিমান চালাইতে পারবে, পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে, তাদের লাগবে, তাদের দিয়া টোটাল ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে তারাই নেতৃত্ব দিতে হবে, তারাই জানবে তখন যে কোথায় কি আছে, কোথায় কেমনে কি হয়। তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও দেখেন না, আয়া কইছে যে অমুক জায়গায় শালার হাউজার কামান বসায় রাখছে, ইরান মারতাছে, রাশিয়া মারতাছে, একদম জায়গা বরাবর। সেই ধরনের লোকগুলো লাগবে যারা ওই খবর দিতে পারবে, আবার এখান থেকে মাইরের একদম প্ল্যান করে মাইরা দিতে পারবে, সেই ধরনের লোক দরকার। এই জন্যই বললাম যে 1 2 3 ফার্স্ট 3 লাইন বাদ দিয়ে তৃণমূল আনেন। তৃণমূল কাদেরকে আনবেন? যারা আসলেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার রাস্তায় আছে, ফাইট দিতেছে। আর এই তৃণমূল কর্মীগুলোকে যদি সামান্যতম সময় দেন, সামান্যতম সম্মান দেন, এরা আপনাকে বেইজ্জতি করবে না। কারণ এখন এই তৃণমূল কর্মীরা যখনই ধরা খাচ্ছে, তাদের কোনো পদ পদবি নাই, কিন্তু কি করা হচ্ছে জানেন? অমুক ওয়ার্ডের সভাপতি, অমুক ইউনিটের সভাপতি, হয়ারাজ হে না, এর 14 গোষ্ঠী থেকে কোনোদিন সভাপতি ছিল না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ এইটা মানে নাই এই বেজ্জতি। এই জন্যই তারা আন্দোলন করছে, তাদের ধরে নিয়ে যায়, এখন সবাই সভাপতি হয়ে গেছে। তো তাদের যখন ধৈর্য নিয়েই যখন সভাপতি করে দেওয়া হচ্ছে, তো এখন আমরা করে দিতে অসুবিধা কোথায়? এই জন্যই মাননীয় নেত্রী, যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়, আমি জানি যে এর আগে অনেক ভিডিও আমার কাছে গেছে, আপনার কাছে গেছে, এই ভিডিওটা যদি যায়, প্লিজ আমি বলবো এই জায়গাটা একটু সিদ্ধান্ত নিন,
কারণ হচ্ছে যে এখন আর বুড়ো মানুষ, ওই যে পুরান চাল ভাতে বাড়ে একটা কথা আছে, ওগুলো এখন আর হয় না। কারণ এখন আর পৃথিবীতে পুরান চাল ভাতে বাড়ে না, এখন ভাত যদ্দূর আছে তদ্দূরই হয়। আসলে ভাতে বাড়ে না, ভাতে পানি দিতে হয়। আর সেই পানিটা হচ্ছে যে আমাদের এই তৃণমূল। এই তৃণমূলের যদি আইনা জায়গা মতন বসানো যায়, অনেক কিছুই ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভারতের তরফ থেকে চাওয়াটা ছিল, মোদী সরকারের চাওয়াটা ছিল, নির্বাচিত সরকার এসেছে এবং ভারত একরকমের তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে প্রমাণ করতে চেয়েছে যে মোদী সরকারের একমাত্র বন্ধু কখনোই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছিল না। তাদের বন্ধুত্ব এমনকি বিএনপি বেগম খালেদা জিয়ার সঙ্গেও ছিল এবং সে কারণেই তারেক রহমান সরকার আসা মানে ভারতের মোদী সরকারের মিত্র একটি সরকার আসা। ভারত সরকার স্পষ্টতই তারেক রহমান সরকারের কাছ থেকে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছ থেকে সম্পর্কটা দুদেশের মধ্যে একেবারে স্বাভাবিক হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারত এমন একটা স্বীকৃতি পাওয়ার জন্য একরকম অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশে কি করে এই পরিস্থিতি হতে পারলো যে ভারত বিরোধিতা যখন তীব্র এবং তুঙ্গে, তখন পাকিস্তান আর চীন বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠল। এই বিষয়গুলো নিয়ে মোদী সরকারকে এমনতর অস্বস্তির ভেতর দিয়ে 2024-এর 5ই আগস্টের পর থেকে যেতে হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যতই ব্যাখ্যা করে করে বলেছেন যে তারা কিছুতেই ভারত সরকারের নীতি অনুযায়ী যেহেতু কোনো অনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন না, তাই ইউনূস সরকারের সঙ্গে তাদের আর যোগাযোগের কোনো চ্যানেল নেই, তারা কোনো যোগাযোগ করতে আগ্রহী নন। বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এলে তবে ভারত আবারও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে। কাজেই ভারতের জন্য 12ই ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচনের পথ পরিষ্কার করা, যে কারণে এটা স্পষ্টতই মনে করা হয় যে এই যে তারেক রহমান তার মা যখন রোগশয্যায় কাতর, সেই নভেম্বরের শেষেও তিনি যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছেন যে তার দেশে ফেরার বিষয়টি তার ইচ্ছাধীন নয় এবং এখনো তিনি জানেন না কবে বাধা অপসারিত হবে, আর 15 দিনের মধ্যেই যে বাধা অপসারিত হলো আর তারেক রহমান বিরাট সম্বর্ধনা নিয়ে বাংলাদেশে ফিরে এলেন, তার পেছনে যে ভারত সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা বুঝতে কোনো পর্যবেক্ষক বা বিশ্লেষকের অসুবিধা হয় না। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, যেই প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই ভারত তার পাশে আছে এই সুস্পষ্ট বার্তা দিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী শোক জানাতে বাংলাদেশ চলে এসেছিলেন, কিন্তু সে সময় তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হন নাই, যে কারণে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী যেমন তাকে ব্যক্তিগত চিঠি লেখেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেমন বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বার্তা লিখে আসেন, তেমনি ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত হয় বেগম খালেদা জিয়াকে ভারতে বাংলাদেশ মৈত্রীর এক অনন্য প্রতীক হিসেবে চিহ্নিত করে। এবং তারেক রহমান নির্বাচিত হচ্ছেন এ খবর মোটামুটি নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোদী উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ব্যক্তিগত ফোন করে তারেক রহমানকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানান। এরপর তিনি ভারতের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার ওম বিড়লাকে পাঠান এমন একটা ব্যক্তিগত চিঠি দিয়ে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে চিঠিতে বলেন যে তিনি যেন খুব শিগগিরই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং তিনি যেন সঙ্গে করে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীকে এই আতিথ্য দানের সুযোগ করে দেন। মানে ভারতের তরফ থেকে চাওয়াটা ছিল, মোদী সরকারের চাওয়াটা ছিল, নির্বাচিত সরকার এসেছে এবং ভারত একরকমের তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে প্রমাণ করতে চেয়েছে যে মোদী সরকারের একমাত্র বন্ধু কখনোই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছিল না।
তাদের বন্ধুত্ব এমনকি বিএনপি বেগম খালেদা জিয়ার সঙ্গেও ছিল, এবং সে কারণেই তারেক রহমান সরকার আসা মানে ভারতের মোদী সরকারের মিত্র একটি সরকার আসা, এবং তারেক রহমান নিশ্চয়ই খুব দ্রুত ভারতে আতিথ্য গ্রহণ করবেন, পাকিস্তান চীনের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব তৈরি করবেন, এবং ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়ান এবং পরামর্শ এবং কৌশলগত অবস্থান অনুযায়ী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নিরাপত্তা সহযোগী, এবং যে কারণে ভারতের ওপরে এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই নেতৃত্বটা আবারও ভারত প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারত সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাচ্ছে না। ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন, নানা রকম ব্যবসা বাণিজ্যের আলাপ করছেন। ভারত থেকে বাংলাদেশ যতটা ডিজেল আমদানি করত তার চেয়ে দ্বিগুণ ডিজেলের সরবরাহের চাহিদা এরই মধ্যে বাংলাদেশ জানিয়েছে ভারতকে। ভারত বলছে যে তারা মিত্র দেশ হিসেবে বাংলাদেশের এই যে ডিজেল চাহিদা এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, তার ফলশ্রুতিতে যে জ্বালানি সংকট তৈরি হতে পারে, তাতে যাতে বাংলাদেশ না ভোগে তার ব্যবস্থা করতে ভারত তাকে এই পরিমাণ, দ্বিগুণ পরিমাণ ডিজেল সরবরাহের কথা ভাবছে। এসব ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা প্রণয় বার্মা আলাপ আলোচনা করে করতে পেরেছেন বটে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের যে ভিসা সমস্যার সংকটের সমাধান সেটাও তিনি করে উঠতে পারেন নাই। মানে যে 16টা ভিসা সেন্টার চালু ছিল 2024-এর 5ই আগস্টের আগে, এখন পর্যন্ত মাত্র 5টা চালু করা গেছে। এবং এই ঈদের আগেও ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন যে শুধুমাত্র ভিসা সেন্টার, ট্যুরিস্ট ভিসা চালু করতে যে পরিমাণ জনবলের নিরাপত্তা বাংলাদেশ সরকারকে দিতে হবে, হাই কমিশন, ভারতের ভিসা সেন্টারগুলোর হাই কমিশনগুলোর যে অবকাঠামোগত নিরাপত্তা দিতে হবে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে এখনো আলাপ চলছে। দেখেন, মনে হয় যে ভারত ভিসা দিচ্ছে না, কিন্তু ভারতকে তার জনবল এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছ থেকে যে আশ্বাস পেতে হবে, যে নিরাপত্তা পেতে হবে, সেটা তার মানে ইউনূস সরকারের আমলে যেমন ভারত সরকার পায় নাই, এখনো তারেক রহমান সরকারের মাসখানেক পার হওয়ার পরেও, মাসের কিছু বেশি সময় পার হওয়ার পরেও সেটা এখন পর্যন্ত ভারত নিশ্চিত করতে পারে নাই। এই অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজন গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় মন্ত্রীর দেখা পেয়েছেন বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দেখা করেছেন রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। ভারত সরকার কতটা উদ্গ্রীব হয়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং আরো বেশি ব্যবসা বাণিজ্যের প্রসারে, যে রিয়াজ হামিদুল্লাহকে ভারত সরকার এই সাক্ষাৎ দিলেন যখন, মানে এই দুই মন্ত্রী যে সাক্ষাৎ দিলেন, তারও কিন্তু 1 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের হাই কমিশনার হিসেবে। কিন্তু এই বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের কেউ ভারতে এই 1 বছর প্রায় সময় ধরে কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাক্ষাৎ পেয়েছিলেন বটে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা এই যে শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সাক্ষাৎ, সেটা এ কারণেই ভীষণ তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু এই বৈঠক শেষে বেরিয়ে আবার এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে বলেছেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল এবং সে কারণে এই বৈঠক করা। এবং গোয়েলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেছেন যে এই মন্ত্রীর যে এক্সেপশনাল উইজডম, যে অসাধারণ জ্ঞান, অসাধারণ আবেগ, প্যাশন এবং যে দূরদৃষ্টি আছে, সেটা দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বড় ধরনের ভূমিকা রাখবে।
ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের জামদানি বোনার যে টেকনিক কৌশল তা নিয়েও আলাপ হয়েছে বলেও, এই ঐতিহ্য নিয়ে আলাপ হয়েছে বলেও রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন। দুই দেশের মধ্যকার আলাপটা কি নিয়ে, এ বিষয়ে যখন ভারতের সংবাদ মাধ্যমে কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, এই রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের দুই শীর্ষ মন্ত্রীর বৈঠক নিয়েই একটা বড় আলোড়ন ভারতের সংবাদ মাধ্যমে। কারণ ভারতের সংবাদ মাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের রাজনৈতিক পক্ষগুলো অধীর আগ্রহে এই ভারত বাংলাদেশ সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে, সক্রিয় হচ্ছে, সে কারণে অপেক্ষা করছে এবং তাই যে কোনো ইঙ্গিতকে তারা গুরুত্বের সঙ্গে কাভার করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। ভারতের সংবাদ মাধ্যম বলছে যে মন্ত্রীদের সঙ্গে যে আলাপ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় ছিল এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের, তিনি ভারত সফরে কবে আসবেন এবং ভারতের পক্ষ থেকে আবারও আগ্রহ প্রকাশ করে বলা হয়েছে যে তিনি যেন এপ্রিলের মাঝামাঝি যখন একটা আঞ্চলিক সম্মেলনে ভারতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসবেন তখন যেন তিনি একটা আনুষ্ঠানিক দিল্লি সফরও এর পাশাপাশি করে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম একটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর ভারতে করাতে এবং খুব শিগগিরই এটা আয়োজনে গুরুত্বের সঙ্গে কাজ করছেন, বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে এসেও এই আলাপ করছেন। তার একটা কারণ, যখন এই প্রতিবেশী দেশ বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রথম সফরটি মনে হচ্ছে না মোদিজির এমন আন্তরিক চিঠি পাওয়া সত্ত্বেও তারেক রহমান ভারতে করতে যাচ্ছেন, তখন ভারত অন্তত চাইছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম সফরটা ভারতে হোক এবং মোদী সরকার এই ইঙ্গিত ভারতের রাজনৈতিক পক্ষগুলোকে দিতে পারুক যে বাংলাদেশ ভারত সম্পর্ক, মৈত্রীর সম্পর্ক আবারও সক্রিয় হয়েছে এবং বাংলাদেশে ভারত বৈরী কোনো সরকার আর নাই, ভারতের সঙ্গে সক্রিয় কার্যকরী সম্পর্ক রাখতে আগ্রহী এমন একটা সরকার প্রতিষ্ঠায় ভারত সমর্থ হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো তাই লিখছে যে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে এমনকি ইউনূস সরকারের আমলেও ভারতের যোগাযোগ অব্যাহত ছিল। গত নভেম্বরেও তিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এসেছিলেন। যেটা আপনাদেরকে বারবার বলেছি, খলিলুর রহমানকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের মন্ত্রিসভায় রাখতে অনুরোধ করেছিলেন তাই নয়, ভারতও যেহেতু ইউনূস সরকারের আমলেও তার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পেরেছে, ভারতেরও আগ্রহ ছিল খলিলুর রহমানকে এই মন্ত্রিসভায় রাখার। এবং ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির মতো অনেকেই এখন লিখছেন যে ভারতের সঙ্গে একটা ভালো বোঝাপড়া আছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের, কারণ তিনি এমনকি ভারতের শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জেএনইউতে পড়ালেখা করেছেন। কাজেই এই ভারতের সঙ্গে বা ভারতকে বোঝার যে তার সক্ষমতা, সেটাও ভারত বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক আবার কার্যকর করতে ভূমিকা রাখতে পারে বলে ভারত আশাবাদী। সব মিলিয়ে ভারত খুব দ্রুত তারেক রহমান সরকারের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল চায়। ভারত কিছুটা অস্থির, কারণ তারেক রহমানকে যে সহযোগিতা, যে সমর্থন দিয়ে তারা একটা বৈরী পরিবেশে নির্বাচিত হতে সহায়তা করে তার দেশে ফেরাকে এক রকমের ফ্যাসিলিটেট করে তাকে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে, তারেক রহমান নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী পদে বসবার পর সে স্বীকৃতি এখন পর্যন্ত ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের কূটনীতিকরা কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাননি বটে। কাজেই ভারত সরকার সেই গ্রিন সিগন্যালটা খুব দ্রুত নিশ্চিত করতেই দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ দিয়েছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরটা খুব দ্রুত নিশ্চিত করতে একটা সুস্পষ্ট বার্তা দিয়েছেন বটে।